নমস্কার। ৩২.৫ ভাজার আসরে আপনাদের স্বাগত। আজকের রচনাটি মৃণাল সেনের লেখা চ্যাপলিন বইয়ের দ্বিতীয় অধ্যায়। মৃণাল সেন যখন চার্লি চ্যাপলিনের কিড দেখেছিলেন তখন তিনি নিজেই একজন বালক। ছবি দেখে অফুরান হাসির সময় স্বপ্নেও ভাবেননি একদিন তিনি নিজেই ক্যামেরার পেছনে থেকে নির্দেশ দেবেন। একাধিক সাক্ষাৎকারে বারবার তিনি বলেছেন চ্যাপলিনের জন্যই তার পরিচালকের জীবন বেছে নেওয়া। অভিযোগ উঠত তার ছবিতে নাকি অন্ধকার বড় বেশি, কিন্তু মৃণাল সেনের পরিচালনায় সেই অন্ধকারই সেলুলয়েডে শত কমলে বিকশিত হয়েছে জীবনের জয়গান। জন্ম ১৯২৩ সালের ১৪ই মে পূর্ববঙ্গের ফরিদপুরে। পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনার ইচ্ছের পাশাপাশি ছোট থেকেই সঙ্গে ছিল ছবি দেখার নেশা। আজীবন চলচ্চিত্র ছিল অমোঘ নেশা। পেশার মাপকাঠিতে মাপতে যাননি নিজের প্যাশনকে। যে কলকাতা তার ছবির উপজীব্য থেকে চরিত্র হয়ে উঠেছে বারবার, তার নাগরিক তিনি হয়েছিলেন কৈশোরে। ৩০-এর দশকে কলেজ জীবনে বাম রাজনীতিতে হাতেখড়ি। ওই সময় পর্বেই থিয়েটার ও ছবির জগতের অঙ্গন উন্মুক্ত হয় তার সামনে। স্বপ্ন সঙ্গে নিয়ে পেশার টানে পা রাখলেন কলকাতার বাইরে, কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিতে বেশি দিন মন বসল না। ৪-এর দশকে ফিরলেন কলকাতায়। এবার তার পাখির চোখ শুধুই চলচ্চিত্র। পথের পাঁচালীর মুক্তির বছর অর্থাৎ ১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেনের প্রথম ছবি রাতভর। তার ৩ বছর পরে নীল আকাশের নিচে। তবে প্রথম দুই ছবির সাহায্যে সমালোচক বা দর্শক কোনো মহলেই দাগ কাটতে পারেননি এই তরুণ পরিচালক। রাজনৈতিক বার্তার জন্য তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচের উপর নেমে এসেছিল নিষেধাজ্ঞার খাড়াও। আন্তর্জাতিক পরিচিতি পেতে অপেক্ষা করতে হয়েছিল ৬-এর দশক পর্যন্ত। ১৯৬০ সালে ২২শে শ্রাবণ যখন প্রেক্ষাপটে বেরুলো, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাংলা জুড়ে ভয়াবহ দুর্ভিক্ষের সামনে অসহায় এক দম্পতির জীবনযুদ্ধ তাকে নিয়ে এলো আন্তর্জাতিক মঞ্চে ডাকা। তার ছবির মধ্যে এটাই প্রথম দেখানো হয়েছিল বিদেশি চলচ্চিত্র উৎসবে, প্রদর্শিত হয়েছিল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে। বনফুলের উপন্যাসের সেলুলয়েড রূপ ভুবন সোম তাকে এনে দেয় ৩টি জাতীয় পুরস্কার। শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ ছবি বিভাগের পাশাপাশি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান উৎপল দত্ত। এই ছবি দিয়েই শুরু। এরপর কোরাস, মৃগয়া, আকালের সন্ধানে, ক্যালকাটা ৭১, খারিজ, পুনশ্চ, আকাশ কুসুম, অন্তরীণ, ওকাউরি কথা, পরশুরাম, একদিন প্রতিদিন, খণ্ডহর, পদাতিক, জাতীয় পুরস্কার সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছে তার এই সব অমোঘ সৃষ্টি। তার ছবি, শর্ট ফিল্ম, তথ্যচিত্র সহ বিভিন্ন কাজ বহুবার সমালোচিত হয়েছে এর অন্ধকার বিষয়ের জন্য, কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি বা জীবন দর্শন থেকে সরে এসে পপুলিস্ট হতে তিনি চাননি। দীর্ঘ কর্মজীবনে একে একে নামের পাশে যোগ হয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ, কমান্ডার দে অদ্র দি আর্থ এ দে লেত্রের মতো সম্মান। ২০০২ সালে মুক্তি পেয়েছিল তার শেষ ছবি আমার ভুবন। তিনি নিজেই বলতেন প্রতি ছবি শেষ হওয়ার পর তিনি ধ্বংস হয়ে যান, আবার জেগে ওঠেন পরের ছবির জন্য। তার ছবিগুলিও দর্শককে জাগিয়ে তোলে সুখের দিবাস্বপ্ন থেকে, টেনে হিঁচড়ে নামিয়ে আনে বাস্তবের মাটিতে। না, লার্জার দ্যান লাইফ নয়, তার ছবির বিষয় লাইফ, মানুষের জীবন ও তার চর্যাকেই
লালন পালন করে বাংলা চলচ্চিত্র জগতে এনেছিলেন নতুন যুগ। তবে ঋত্বিকের মতো তিনিও যেন অধিকাংশ বাঙালির কাছে সত্যজিতের মেঘে ঢাকা তারা। শুরু হচ্ছে মৃণাল সেনের লেখা চ্যাপলিন বইয়ের দ্বিতীয় অধ্যায়। সামান্য হলেও একটা রহস্যের আন্দাজ পাওয়া যায় চ্যাপলিনের জন্ম নিয়ে। সমারসেট হাউসের খাতায় ইংল্যান্ডের সমস্ত জন্মেরই রেকর্ড রয়েছে। সমস্ত জন্মের হদিশ মেলে সেই খাতায়। শুধু মেলে না চার্লস চ্যাপলিন নামে কারো ঠিকানা। অথচ এটা ঠিক যে চ্যাপলিনের জন্ম লন্ডন শহরেই 1889 সালের 16 এপ্রিল। হয়তো এমন হতে পারে যে চ্যাপলিনের আসল নাম চার্লস চ্যাপলিনই নয়, হয়তো খাতাপত্তরে আসল নামটা অন্য কিছু। অবশ্য এর সঠিক জবাব যার পক্ষে দেওয়া সম্ভব তিনি চ্যাপলিন নিজে। কিন্তু তিনি তার জন্মের টুকিটাকি অথবা নিতান্তই ব্যক্তিগত খুঁটিনাটি নিয়ে কাউকেই তেমন বিশেষ ঘামাতে দিতে রাজি এমন মনে হয় না। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে 16 বৎসর বয়সে বাড়ি থেকে পালিয়ে এসে কোনো এক কুমারী মেয়ে লিলি হার্লি নাম নিয়ে ইংল্যান্ডের ছোট বড় বিভিন্ন নাচিয়ে দলে নাচ গান করে বেড়াচ্ছিলেন এবং ছোট বড় নানা ঘটনার ভিতর দিয়ে গিয়ে প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বন্ধন চুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করেন ওই শ্রেণীর কোনো দলেরই এক গায়ককে। চার্লি চ্যাপলিন এদেরই সন্তান। বাপ মা দুজনেরই পেশা ছিল নাচ গান। প্রয়োজন মতো সুবিধে মতো এক দল ছেড়ে আরেক দলে চাকুরি করেই এদের সংসার চলত। সংসার পুষ্যে বলতে এক চার্লি ছিল না, তারই সঙ্গে বেড়ে উঠল তার এক বৈমাত্রেয় ভাই সিডনি। চার্লির চেয়ে সে 4 বছরের বড়। সংসার কোনোদিনই সচ্ছল ছিল না। একে তো বাপ মার সামান্য এলোমেলো আয় দিয়ে মাস কাটানো রীতিমতো কঠিন হয়ে উঠত, তার ওপর মাঝে মাঝে হিসেবের বাড়তি সামান্য কিছু টাকা হাতে পড়লেই বাবা সঙ্গে সঙ্গে মদ খেয়ে তা উড়িয়ে দিতেন। এই সব কারণে সংসারে অশান্তি একরকম লেগেই ছিল। সংসারটাকে পুরোপুরি সংসারী করে তোলা আর হচ্ছিল না। ফলে ছেলেদের দিন কাটতে লাগলো নিতান্তই অনাদরে আর অবহেলায়। মাহুত ছাড়া হা ঘরেদের মতোই ছেলেবেলাকার একটা দামি সময় কাটলো রাস্তায় রাস্তায় ঘুরে, আড্ডা মেরে, বাউন্ডুলেগিরি করে। 5 বছর বয়সে চার্লির নাট্য জীবনের হাতে খড়ি। মার হঠাৎ অসুখ হয়ে পড়ল। অভিনয় করা সেদিন তার পক্ষে একেবারেই সম্ভব নয়। বাবা তখন মার পরিবর্তে চার্লিকে নিয়ে গেলেন থিয়েটারে। একরকম ঠেলেই ঢুকিয়ে দিলেন স্টেজের ওপর। চার্লি তো প্রথমে এক দঙ্গল দর্শকের মুখোমুখি দাঁড়িয়ে ভয়েই জড়সড়। কিন্তু কিছুক্ষণের মধ্যে কি হলো কে জানে, হঠাৎ সে চেঁচিয়ে উঠল, গলা ফাটিয়ে গান শুরু করে দিল। এতটুকু শিশুর এই সাহস আর তৎপরতা দেখে সবাই অবাক, মহা খুশি। অডিটোরিয়াম থেকে টাকা পয়সা এসে পড়ল স্টেজের ওপর, আর চার্লি গেয়েই চলল। গান শেষ হতেই ফের নতুন করে গাইতে লাগলো চার্লি, এবং শেষ পর্যন্ত বাবা যখন ঠেলে ছেলেকে ভিতরে পাঠিয়ে দিলেন তখন সে চুপ করল। এই সময় চ্যাপলিন পরিবারটি লন্ডনের নানান পল্লী ঘুরে এসে আস্তানা বসিয়েছে দক্ষিণ লন্ডনের এক অতি সাধারণ বস্তিতে। নগণ্য পল্লী এই বস্তি, তার চেয়েও নগণ্য এখানকার মানুষগুলি। আশা, আকাঙ্ক্ষা, হাসি, আনন্দ কোনো কিছুরই সন্ধান মেলে না এখানে। চারিদিকে যা ছড়িয়ে রয়েছে পথে ঘাটে, অন্ধকার খুপড়িগুলিতে আর প্রতিটি মানুষের চোখে মুখে,
তা শুধু দুঃখ আর দারিদ্র্যের লাঞ্ছনা। আর এরই মধ্যে ঘুরে বেড়াতে লাগলো চার্লি সমাজের নিচের তলার মানুষের সঙ্গে, আশাহত লাঞ্ছিত মানুষ। অত্যধিক মদ্যপানের দরুন অল্প বয়সেই বাবার স্বাস্থ্য সম্পূর্ণ ভেঙে পড়ল এবং তার অল্প কিছুদিনের মধ্যেই সেন্ট থমাস হাসপাতালে তার মৃত্যু হলো। ছেলেবেলাকার সেই রাতটির কথা চ্যাপলিন বড় হয়েও ভুলতে পারেননি। সমস্ত রাত ওই অতটুকু ছেলে দাঁড়িয়েছিল রাস্তায়। সমস্ত রাত সে হাসপাতালের খোলা জানলার আলোটার দিকে তাকিয়েছিল। যেন একটা প্রচণ্ড ভয় সেদিন ওর বুকের ছোট্ট ধুকধুকিটাকেও চেপে ধরেছিল। বড় একা, বড় নিঃস্ব মনে হয়েছিল সেদিন নিজেকে। অথচ কেন এই ভয়, কিসের এই নিঃসঙ্গতা সেদিনের সেই ছোট্ট ছেলেটি তলিয়ে বুঝতে শেখেনি। শিখেছিল পরে, ছেলেবেলাকার হাজারো বিচিত্র বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমস্ত লাঞ্ছিত মানবাত্মার কথাটিকে যেদিন মিলিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। বাস্তবিকই তাই। ছেলেবেলাকার অনেক ব্যর্থতা, অনেক জ্বালা, অনেক লাঞ্ছনা ধীরে ধীরে চার্লি চ্যাপলিনের মনে জাগিয়ে তুলল এক চরম ট্র্যাজেডির বোধ, এক বিরাট বেদনাবোধ উদ্বেল হয়ে উঠল বঞ্চনার গভীর থেকে। একদিন যে অনুভূতি জন্ম নিয়েছিল ব্যক্তি জীবনের অসহনীয়তার মধ্য থেকে, ধীরে ধীরে তাই যেন ব্যক্তির সীমানা ছাড়িয়ে মিশে গেল মহাসমুদ্রের সঙ্গে। এক সীমাহীন বেদনাবোধ সমস্ত লাঞ্ছিত মানবাত্মার বোবা ভাষাকে মুখর করে তুলল। তাই দেখা যায় বড় হয়ে চ্যাপলিন যেখানেই তার ছেলেবেলাকার কথার এতটুকু উল্লেখ করেছেন, বস্তি, মানুষ বা কোনো ঘটনা, সেখানেই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে একটা গভীরতর ট্র্যাজেডির ছবি। আমেরিকায় কর্মমুখর কয়েকটা বছর কাটিয়ে দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করে যখন চ্যাপলিন স্বদেশে ফিরলেন, তখন সেই নাম গোত্রহীন পার্ক প্রসঙ্গে তিনি তার ডায়েরিতে লিখলেন, "How depressing to me are all parks, the loneliness of them. One never goes to a park unless one is lonesome. And lonesomeness is sad, the symbol of sadness. That's a park. The symbol of sadness, that's a park." ঠিক এমনি করেই নিজেকে এবং পরিপার্শ্বিক ঘিরে সমস্ত কিছুকেই চ্যাপলিন দেখেছেন ব্যক্তির সীমানা ডিঙিয়ে, লিখেছেন গভীরতর অনুভূতি নিয়ে। বস্তি, পথ, ঘাট, মানুষ, ঘটনা সবই যেন সেই অনুভূতির, সেই বিরাট বঞ্চনারই প্রতীক। অনেকদিন পরে সেই পার্কে দাঁড়াতেই তার মনে পড়ে গেল কত কথা। মনে পড়ল সেই অপরিণত বয়সের প্রথম প্রেমের কথা। চ্যাপলিন তার ডায়েরিতে লিখলেন, "It was here my first appointment with Hetty. How I was dolled up in my little tight-fitting frock coat, hat and cane. I was quite the dude as I watched every streetcar until 4 o'clock, waiting for Hetty to step off, smiling as she saw me waiting. I got out and stood for a few moments at the gate. My taxi driver thought I was mad, but I was forgetting the taxi drivers. I was seeing a lad of 19 dressed to the pink with fluttering heart, waiting for the moment of the day when he and happiness walked along the road. The road is so alluring now. It beckons for another walk, and as I hear a streetcar approaching, I turn eagerly for a moment, almost expecting to see the same trim Hetty step off,
smiling. The car stops. A couple of men get out. An old woman. Some children. But no Hetty. Hetty is gone. So is the lad with the frock coat and cane. 1921 সালে প্রচুর সম্মানে ভূষিত হয়ে চ্যাপলিন যখন কয়েক মাসের জন্য স্বদেশে ফিরেছিলেন, তখন খবর নিয়ে তিনি জানতে পারেন যে 2 বছর আগে তার প্রথম বয়সের প্রেমিকা হেটি কেলি মারা গেছে। যাই হোক, এই সবটাই চ্যাপলিনের প্রথম বয়সের প্রেমিকাকে কেন্দ্র করে লেখা। অথচ বেদনাবোধটি নিতান্ত ব্যক্তিগত হয়েও যেন ব্যক্তির ঊর্ধ্বে এক বৃহত্তর অনুভূতির রাজ্যে ছড়িয়ে পড়ে, প্রতিটি কথায়, প্রতিটি চিন্তায়। এবং নিঃসন্দেহে এই অনুভূতি চ্যাপলিনের শিল্প সৃষ্টির উৎস। অর্থাৎ চ্যাপলিন তার সৃষ্টির মূল উপাদান কুড়িয়ে পেয়েছেন তার ছেলেবেলাকার দুঃসহ জীবনযাত্রার মধ্যে। এখানেই তিনি চিনেছেন দুঃখকে, দারিদ্র্যকে। রূঢ় বাস্তবের সঙ্গে তার নিবিড় পরিচয় ঘটেছে এখানে। আবার এই শক্ত, কঠিন, লাঞ্ছিত জীবনযাত্রার মধ্য দিয়ে খাঁটি সোনার মতন সাচ্চা প্রাণেরও হদিশ তিনি পেয়েছেন এই পোড় খাওয়া, শির দ্বারা ভাঙা মানুষের ভেতরেই। এরই মধ্যে তিনি খুঁজে পেয়েছেন এক গভীর জীবনবোধ, পেয়েছেন সৃষ্টির প্রেরণা। এবং পরবর্তী জীবনে চ্যাপলিন তার শিল্প সৃষ্টির এই উৎসের কথা, এই বেদনাবোধের কথা বলেছেন অতি সহজ করে, অনাড়ম্বর ভাষায়। I have known humiliation, and humiliation is a thing you cannot forget. বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে চ্যাপলিন পরিবারের অবস্থা আরো খারাপ হয়ে পড়ল। সংসার একরকম অচল হয়ে দাঁড়ালো। মার শরীর দিন দিন এমন ভেঙে পড়তে লাগলো যে নাচ গান করে অর্থোপার্জন করার উপায়ও আর রইল না। অথচ কিছু না করলেও নয়, মা শুরু করলেন সেলাইয়ের কাজ, আর ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে খবরের কাগজ বেচে, কাগজ আর দেশলাইয়ের খেলনা বানিয়ে সংসারটাকে কোনো রকমে জিইয়ে রাখছিল। কোনোদিন খেত আধপেটা, কোনোদিন বা একেবারে না খেয়েই কাটিয়ে দিতে হতো। এমনকি এই বয়সে চার্লিকে কখনো কখনো রাস্তায় রাস্তায় নেচে গিয়েও পয়সা কামাতে হয়েছে, এবং মাঝে মাঝে ছোটোখাটো পেশাদারি দলেও নাচার চাকরি করতে হয়েছে। এমনি সময় একদিন বাড়ি ফিরে চার্লি দেখে যে মা নেই। প্রতিবেশীরা জানালো যে একটা অ্যাম্বুলেন্সে এসে কারা যেন তার মাকে কোথায় নিয়ে গেছে। সেই দিনটায়, বিশেষ করে সেই মুহূর্তে, সেদিনকার চার্লির ভেতরটা আর একবারের মতো এক প্রচণ্ড নাড়া খেল। ছেলেবেলাকার দুঃসহ জীবনযাত্রার আর একটি দৃষ্টান্ত। আস্তানা হারিয়ে পারিবারিক শেষ বন্ধনটুকুও চুকিয়ে চার্লি আর তার ভাই সিডনি ঘুরে বেড়াতে লাগলো রাস্তায় রাস্তায়, পার্কে আর বাজারে ঘুমিয়ে, না খেয়ে, আধপেটা খেয়ে ভবঘুরের জীবনই তাদের বেছে নিতে হল। বাপ মা দুজনেই গাইয়েছিলেন বলে যে গুণটি সহজেই চার্লি আয়ত্ত করতে পেরেছিল, তাই দিয়েই সে তার আর ভাইয়ের পেটের তাগিদকে মেটাতে বদ্ধপরিকর হলো। যখন যেমন দরকার তেমন অভিনয় করতে হলো তাকে, নাচতে হলো, গাইতে হলো, সং সাজতে হলো। এমনকি এক এক সময় মূকাভিনয় করতে গিয়ে কুকুর, বেড়াল পর্যন্ত তাকে সাজতে হলো। মাঝে মাঝে যখন আয়ের এই সামান্য পথটিও বন্ধ হয়ে যেত, তখন আর কষ্টের সীমা থাকতো না। খড়কুটোর মতো হেসে বেড়াতে হতো এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। এটা ওটা করে নাপিতের দোকানে সামান্য মাইনে চাকরি পর্যন্ত করে চলতে হয়েছে এই সময়। একদিনের জন্য একটি কাচের কারখানায় মজুরের কাজ করতে গিয়ে
হাত পুড়িয়ে ফিরে এসেছে এমনও শোনা যায়। এমনি নানা বৈচিত্র্যের ভেতর দিয়ে গিয়ে কোনো এক সময় এক অনাথ আশ্রমে দুই ভাইকে আশ্রয় নিতে হলো এবং তার কিছুদিন পরে ভগ্ন স্বাস্থ্য উদ্ধার করে মা ফিরে এলেন ছেলেদের কাছে। আবার নতুন করে আস্তানা বসালেন ওই বস্তিতে। এই সময় পরিবারের অবস্থার সামান্য সুরাহা হয়েছিল এমন শোনা যায়। মা যথারীতি সেলাইয়ের কাজ করে কিছু উপার্জন করতে লাগলেন, আর চার্লি 7 বছর বয়সে এক অখ্যাত ভ্রাম্যমান মিউজিক হল দলের নাম লেখালো। বছর দেড়েক সেই দলের হয়ে নানা জায়গায় ঘুরে ফিরে এলো চার্লি, এবং তখন থেকে 2 বছরের জন্য চার্লিকে তার মা ভর্তি করিয়ে দিলেন কাছাকাছি একটি স্কুলে। চ্যাপলিনের জীবনে কেতাবি শিক্ষার দৌড় ওই পর্যন্তই, ওই 2 বছরে, তাই শোনা যায়। সিডনি অবশ্য সেই সময় পরিবারের বাইরে জাহাজের কাজ শিখতে ব্যস্ত। চ্যাপলিন মনে করতেন তার অভিনয় জীবনের হাতেখড়ি হয়েছে তার মার কাছে। ওর নাকি অসাধারণ অনুকরণ ক্ষমতা ছিল, আর ছিল নিবিড় দৃষ্টি। রাস্তার অচেনা লোকের পোশাক পরিচ্ছদ, চেহারা, হাবভাব সমস্ত কিছু লক্ষ্য করে বাড়ি ফিরে ছেলেকে সব বলতেন। কোনো বাড়ির বউ অন্য কোনো বউয়ের সঙ্গে ঝগড়া করেছে কিনা, করলেও কি ধরনের তাও এমন করে দেখাতেন চ্যাপলিন চমকে যেতেন। পরে বলেছেন, "She was the most outstanding mimic I ever saw." বস্তির সদর রাস্তায় যখন অগন্তি মানুষের ভিড় দেখা দিত, বিস্তর মানুষ, বিচিত্র তাদের চরিত্র, পোশাক পরিচ্ছদ, চেহারা, বিচিত্র তাদের ব্যক্তিত্বের অভিব্যক্তি, তখন প্রায়ই দেখা যেত রাস্তার ধারে ছোট্ট ডেরাটির জানলার পাশে মা তার ছোট্ট চার্লিকে সামনে দাঁড় করিয়ে হাত পা নেড়ে নানা রকম অঙ্গভঙ্গি করে নিখুঁত অভিনয় করে চলেছেন রাস্তার ওই মানুষদের। চার্লির কাছে এক ভারী মজার খেলা, দেখা ও শেখা। সেদিনের সেই নিষ্ঠাবান শিক্ষানবিশ চার্লি পরবর্তী জীবনে আধুনিক জগতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হয়েও তার সেই ছেলেবেলাকার শিক্ষানবিশের কথা এতটুকুও ভুলতে পারেননি। শুধু বাহ্যিক অনুকরণই নয়, চ্যাপলিনের বিশ্বাস যে মানব চরিত্রকে খুঁটিয়ে বোঝার যে দাবি তিনি করে থাকেন, তার মূলেও রয়েছে সেদিনের সেই শিক্ষা। ইতিমধ্যে সিডনি আফ্রিকা থেকে কিছু অর্থ সংগ্রহ করে ফিরে এলো মা আর ভাইয়ের কাছে। মা তো প্রথমে ছেলেকে চিনতেই পারেন না। যা হোক, সিডনি ফিরতেই সে মন দিল ব্যবসায়। সংসার পালন একরকম তাকেই করতে হলো, আর চার্লি পাকাপাকিভাবে নাচ গানকে পেশা হিসেবে গ্রহণ করল। চার্লির এই প্রথম যুগের নাট্য জীবন নিয়ে কিছু কিছু মজার গল্পের প্রচলন আছে। কোনো একটি দল যখন চার্লিকে শার্লক হোমসের বিলির ভূমিকায় মনোনীত করলো, তখন তার বয়স মাত্র 11 বছর। চার্লিকে যখন তার নাট্যাংশটুকু লিখে দেওয়া হলো, তখন সে অমনোনীত হওয়ার ভয় পরিচালককে এই কথাটি জানাতে সাহস পেল না যে সে লিখতে বা পড়তে তেমন জানে না। চুপচাপ লেখাটিকে সে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে সমস্ত রাত মা তাকে পাঠ্যে মুখস্থ করিয়ে ছাড়লেন, এবং বলা বাহুল্য সেই ভূমিকায় চার্লি পরিচালককে সন্তুষ্ট করতে পেরেছিল। আরেকদিন কোনো এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তম এডওয়ার্ড, রানী আলেকজান্ড্রা ও গ্রিসের রাজা। শিল্পীদের সবাইকে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ যেন রাজার আসনের দিকে না তাকায়, তাকালেই সর্বনাশ, অর্থাৎ তার রাজাদের প্রতি চরম অসম্মান প্রদর্শনেরই সামিল। কিন্তু এত সাবধানতা, এত চোখ রাঙানি সত্ত্বেও চার্লি কৌতুক বসে কখন অভিনয় ফাঁকে টুক করে তাকিয়ে ফেলেছিল ওই দিকে।
সঙ্গে সঙ্গে সবাই প্রমাদ করল। না জানি কি হয়। সমস্ত অডিটোরিয়ামের অস্বস্তিকর গুমটের অবসান ঘটিয়ে হেসে উঠলেন সপ্তম এডওয়ার্ড। পরে অবশ্য নাটকের কর্তৃপক্ষের কাছে চার্লি রীতিমতো ধমকানি খেয়েছিল। এইভাবে নানা ঘটনার মধ্য দিয়ে চলতে চলতে চার্লি একদিন এসে দাঁড়ালো লন্ডনের বিখ্যাত কার্নো কোম্পানির দরজায়। সিডনি ইতিমধ্যে তার ব্যবসায় এঁটে উঠতে না পেরে জুটেছে ফ্রেড কার্নোর সঙ্গে, এবং সিডনির অনুরোধে কার্নো তার ছোট ভাই চার্লিকে ছোটখাটো একটা সুযোগ দিতে রাজি হলেন। আমাদের চ্যানেল 32.5 ভাজার কাজ কেমন লাগছে আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের জানাবেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী কাজের আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আসার অপেক্ষায় থাকব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 32.5 ভাজা।